আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে লাইভ অনুষ্ঠান। আমাদের আজকে লাইভের বিষয়বস্তু এইচএসসি মডেলস 2025। আজকে লাইভে আমি আছি আনিয়া রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বর্তমানে মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে। লাইফ ইজ এ কন্টিনিউয়াস জার্নি। সো এরই ধারাবাহিকতায় আমরা জানি কিছুদিন আগে 2024-25 সেশনের তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলও প্রকাশিত হলো এবং এখনও কিন্তু তাদের বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার কার্যক্রমগুলো চলমান রয়েছে। কিন্তু তাদের এই চলমান পরীক্ষার মধ্যেই এখন আমাদের সময় এসেছে 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করার। কারণ আসলে ঠিক কিছুটা সময় পরে, কিছুটা সময় বলছি এজন্যই কারণ আসলে এত কম্পিটিশন, সো আমরা আসলে খুব বেশি সময় তাদের হাতে আছে এটা বলতে পারবো না। সো কিছু সময় পরে তারাও অবতীর্ণ হবে ভর্তি যুদ্ধে, কিন্তু এই ভর্তি যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে তাদের পার করতে হবে এইচএসসি পরীক্ষা। এবং আমরা জানি যে এইচএসসি পরীক্ষা এখন যে কোনো ভর্তি পরীক্ষাতেই একটা বড় পার্ট কিন্তু ক্যারি করছে। এই জন্য এই বিশাল কম্পিটিশনের মধ্যে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতেই মেডিকোর আমাদের কার্যক্রম এইচএসসি মডেলস 2025। আমাদের এই কার্যক্রম নিয়ে বিস্তারিত আমরা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আলোচনা করব এবং আমাদের সাথে আমাদের কি স্পিকার হিসেবে আছে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার রাগিব নূর, ঢাকা মেডিকেল কলেজ। সে 2019-20 শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকারী মেডিকেল ভর্তি পরীক্ষায়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার এবং কি স্পিকার রাগিব নূরকে, প্লিজ। অনেক অনেক ধন্যবাদ তানিয়া আপুকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো আজকে আমরা আর বেশি কালক্ষেপণ না করে আমাদের ডিরেক্টলি আমাদের প্রোগ্রামে চলে যাবো, যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা যারা 2025 ব্যাচ তাদের খুব কাছাকাছি চলে এসেছে এবং এই প্রিপারেশনটাকে আরও অনেক বেশি সলিড করে ফেলার জন্য আমাদের আজকের এই মডেল টেস্ট। তো এই মডেল টেস্টটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো শুরু করা যাক। আচ্ছা, সো প্রথমে আমরা যদি একটু বলতে চাই যে আমাদের এই পরীক্ষার মধ্যে মোট আসলে কতগুলো এক্সাম থাকবে, বা আসলে ওরা যে পরীক্ষাটা দিচ্ছে এটার মধ্যে আসলে পরীক্ষা কতগুলো ওরা দিতে পারবে, বা পরীক্ষাগুলো আসলে কোন কোন সাবজেক্টের উপর হবে সেটা নিয়ে যদি একটু কাইন্ডলি আমাদেরকে জানাতা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এক্সাম সংখ্যা 42টা। কেন এখানে আমরা এক্সাম সংখ্যাটার উপর বেশি আমরা এটার উপর ইমফ্যাসিস দিচ্ছি কেন? মোটামুটি আমাদের প্রিপারেশন নেওয়া শেষ। এই প্রিপারেশনটা আমাদের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা মূলত আমরা জাস্ট একটু জানার জন্য বা অ্যানালাইসিস করার জন্য আমাদের এই মূলত এই অ্যাডমিশন এই টেস্টটা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সাম সংখ্যা 42টা, সো অনেকগুলো এক্সাম, তাই না? তো এই 42টা এক্সাম তারা কোন কোন ভাগের উপর নেওয়া হবে এটা যদি আমি একটু ডিসকাস করতে যাই। প্রথমেই দেখো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের অধ্যায়ভিত্তিক কিছু এক্সাম নেওয়া হবে। তো আপু আমাদের প্রত্যেকটা পেপারের জন্য অধ্যায়ভিত্তিক এক্সাম রয়েছে 2টি। তাহলে দেখো আমাদের বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি এই 4টা সাবজেক্টের 5টা সাবজেক্টের আমাদের টোটাল অধ্যায়ভিত্তিক এক্সাম দাঁড়াচ্ছে 20টা। এবং আমাদের হায়ার ম্যাথ, একটু নাম শুনে একটু কঠিন লাগে, ম্যাথই তো পারি না, হায়ার ম্যাথ তো আর একটু কঠিন, তাই না? তো এই হায়ার ম্যাথের জন্য আমাদের অধ্যায়ভিত্তিক এক্সাম থাকছে টোটাল 6টা এবং আইসিটির জন্য অধ্যায়ভিত্তিক এক্সাম থাকছে টোটাল 3টা। তাহলে আপু এই হায়ার ম্যাথ এবং আইসিটি মিলিয়ে আমাদের টোটাল এক্সাম দাঁড়াচ্ছে হলো 6 এবং 3 9, এবং ওই আগের যে 5টা সাবজেক্ট ছিল সেখানে 4টা করে 20টা। টোটাল এক্সাম দাঁড়াচ্ছে অধ্যায়ভিত্তিক এক্সাম 29টা আপু। তো এই 29টা এক্সাম তো এখন তো দেখা যাচ্ছে 42টা, বাকি তাহলে 13টা এক্সাম কি? তো তোমাদের যখন এই অধ্যায়ভিত্তিক এক্সামগুলো নেওয়া হয়ে যাবে তারপর আমরা কিছু ফাইনাল মডেল টেস্ট নিব। এই ফাইনাল মডেল টেস্টটা হবে পেপার ভিত্তিক আপু। তো সেই ক্ষেত্রে পেপার ভিত্তিক কীভাবে এক্সামগুলো নেওয়া হবে, বাংলা যেমন ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এটার উপর আলাদা আলাদা করে ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে। তো তাহলে দেখো টোটাল আমাদের সাবজেক্ট 7টা, তার মধ্যে 6টার রয়েছে পেপার, তো 6 দুগুণা দাঁড়াচ্ছে 12টা, এবং আইসিটি যেহেতু কোনো পেপার নাই আইসিটির একটা এক্সাম হবে, তো সেক্ষেত্রে 13টা। এই যে আপু টোটাল 29টা অধ্যায়ভিত্তিক এক্সাম এবং 13টা ফাইনাল মডেল টেস্ট, তো টোটাল মিলিয়ে আমাদের পরীক্ষার সংখ্যাটা দাঁড়াচ্ছে 42টা। তো আমার মনে হয় স্টুডেন্টদেরকে আমি ভালো বুঝাতে পেরেছি, যেহেতু আমাদের এই সময়টাতে পরীক্ষার উপরে খুব বেশি নজরদারি করা দরকার যে আমাদের কোন কোন জায়গাগুলোতে গ্যাপ রয়েছে, এই জায়গাগুলো আইডেন্টিফাই করার জন্য আমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। এবং এই এক্সামগুলো দেখবা তোমাদেরকে এইচএসসি সিলেবাস কিন্তু অনেক হিউজ। তো এই হিউজ সিলেবাসকে তুমি যাতে খুব সহজেই ক্যাপচার করে ফেলতে পারো এবং তোমার কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে পারো, এই জন্য এই এক্সামগুলোতে আমি বলবো যে এক্সামগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে তোমার কনফিডেন্স লেভেলও অনেক বেশি বেড়ে যাবে এবং যে জায়গাগুলোতে তোমার গ্যাপ রয়েছে এই গ্যাপগুলো তুমি খুব সহজেই, এবং তোমার যে জায়গাগুলো তোমার ভুল হয় এই ভুলগুলো তুমি সহজেই রেকটিফাই করে ফেলতে পারবে। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এক্সাম দিলে কিন্তু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাও একটা অনেক ভালো মতো এটা কভার হয়ে যায়। কারণ আমি দেখেছি যে আমার সাথে আমাদের ক্লাসমেট বা আমার পরবর্তীতে যখন টিচার হিসেবে অভিজ্ঞতাতেও টাইম ম্যানেজমেন্টে কিন্তু অনেকের একটু সমস্যা হয়ে যায়, স্পেশালি বাংলা, বায়োলজি, কেমিস্ট্রিতেও দেখা যায় একটু টাইম ম্যানেজমেন্টটা হয়। সো পরীক্ষার আগে যদি এখানে একটা ডেমো টাইপের এক্সাম দিয়ে ফেলা যায় তাহলে আসলে আমার মনে হয় তাদের জন্য খুবই উপকার হবে। আচ্ছা আপু, এই ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই যে এই যে এক্সাম আমি তোমাদের যখন বাংলা পরীক্ষা দিতাম অনেকগুলো সিকিউ লিখতে হইতো, লাস্টে সিকিউ যে কি লিখতাম আমরা নিজেই বুঝতাম না, তাই না? তো এই ক্ষেত্রে আপু টাইম ম্যানেজমেন্ট আপনি যেটা বললেন অনেক ভালো মতো, এবং যেহেতু এই পরীক্ষাগুলো আমাদের এইচএসসি কনফিগারেশন নেওয়া হচ্ছে, তার মানে 2.5 ঘন্টা হলো সিকিউ এবং 30 মিনিট
এমসিকিউ। সো এই প্যাটার্নের পরীক্ষা দিলে তুমি এইচএসসি যে আমাদের কনফিগারেশনটা এটা খুব ভালোভাবেই তুমি ক্যাপচার করে ফেলতে পারবা। আচ্ছা, এখানে এটা আমাদের পরের টপিকই, যে আমি তোমাকে এটাই এখন জিজ্ঞেস করতাম স্টুডেন্টদেরকে একটু ক্লিয়ার করার জন্য, যে আমাদের এক্সাম প্ল্যান মোট তো 42টা হবে, তো এই 42টা পরীক্ষা আসলে প্যাটার্নটা কীরকম হবে, মানে যেহেতু ওদের এইচএসসি পরীক্ষা, তাহলে ওদের আসলে সিকিউ বা টাইম ম্যানেজমেন্ট বা হচ্ছে ওদের প্রশ্নের আসলে ধারাটা কীরকম হবে সেটা একটু যদি ক্লিয়ার করে বলতাম। আপু এক্ষেত্রে মেইনলি যেটা আমরা ফোকাস করেছি এইচএসসির জন্য প্রিপেয়ার করার জন্য, সো এইচএসসির যেমন কনফিগারেশন হুবহু সেইভাবেই পরীক্ষাগুলো নেওয়া হবে। তার মানে আমি যেটা একটু আগে বললাম যে 2 hours and 30 minutes, মানে 2.5 ঘন্টা পরীক্ষা হবে তোমাদের সিকিউ, এবং 30 মিনিটস যে তোমাদের পরীক্ষা সেই 30 মিনিটসটা হবে এমসিকিউ। সো এই মিলিয়ে তোমাদের পরীক্ষাগুলো সবটা নেওয়া হবে। এবং যেহেতু এইচএসসি ক্ষেত্রে যে সিলেবাসটা ফলো করা হয় শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসটাকেই আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামে সেই সিলেবাসটার উপরে আমরা ফোকাস করবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এখন একটা ব্যাপার চলে আসে যে এক্সামটা কোথায় দেবে, অনলাইনে? এখন যেহেতু সবকিছু আমরা অনলাইন অফলাইন দুটা আসলে ব্যাপার থাকে, সো আমাদের পরীক্ষাগুলো আসলে কিভাবে দেওয়া যাবে, অনলাইনে নাকি অফলাইনে, নাকি দুটাতেই দুভাবে দেওয়ারই আসলে সুযোগ রয়েছে? আপু আমাদের এক্সাম বাংলাদেশে আমাদের অনেকগুলো টোটাল 19টা ব্রাঞ্চ রয়েছে এবং 10টা আমাদের এক্সাম সেন্টার খোলা হয়েছে। সো যে কোনো স্টুডেন্ট তার আশেপাশের এক্সাম সেন্টারে গিয়ে অফলাইন এক্সামগুলো দিতে পারবে এবং অনলাইন এক্সামগুলোর জন্য সে অনলাইন এক্সামেও আসলে অ্যাপিয়ার করতে পারবে। বাট আমাদের ক্ষেত্রে এই প্রোগ্রামটার জন্য আমাদের এখানে মূলত আমাদের কিছু এক্সট্রা ক্লাসও অ্যাড করা হয়েছে। আমি দুঃখিত আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে। তো আমাদের এখানে শুধু এক্সামও না, সেই এক্সামগুলোর উপর কিছু সলিউশন ক্লাসও এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। সলিউশন ক্লাসগুলো অবশ্যই অনলাইনে হবে, লাইভে হবে। সো আর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো তুমি অবশ্যই তোমার যে নিকটস্থ এক্সাম সেন্টার রয়েছে কিংবা ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে গিয়ে পরীক্ষা দিতে পারবা। আমি আবারও বলছি, আমাদের সারা বাংলাদেশে 19টা ব্রাঞ্চ রয়েছে এবং 10টা এক্সাম সেন্টার নতুনভাবে ইনস্টল করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি এই এক্সাম সেন্টারগুলোতে গিয়ে অনলাইনে কিংবা অফলাইনে এক্সাম দিতে পারবা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির জন্য একটু আমাদের স্ক্রিনটাতে একটু সমস্যা হচ্ছে, বাট আমরা একটু পরে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে স্ক্রিনেও দেখিয়ে দিতে পারবো যে আসলে কোথায় কোথায় এক্সাম সেন্টার, এবং টোটাল 29টা জায়গাতে আসলে রয়েছে। সো সবারই মোটামুটি কাছাকাছি জায়গাতে বা কাছাকাছি রেঞ্জে আছে যেখানে গিয়ে আসলে এক্সামগুলো দেওয়াটা পসিবল হবে। আচ্ছা, সো আমাদের এটা আসতে বা এটা ঠিক হতে আমরা একটু যদি একটু আগাতে থাকি, তাহলে আসলে এইচএসসির জন্য মানে ওদের তো আসলে জুনে পরীক্ষা, অলমোস্ট কাছাকাছি সময়টা চলে আসছে যদিও, কিন্তু এখনো কিন্তু ওদের কাছে অ্যাম্পল অফ টাইম হাতে আছে। সো আমাদের একদমই কোনো ধারণা না রাখে তাহলে কিন্তু তার এইচএসসি পরে তাকে অনেক বড় হিমশিম খাওয়া লাগতে পারে যে কি হবে না হবে। সেক্ষেত্রে আমি বলবো একদম খুব ভালো মতো করে থরলি পড়ার কোনো দরকার নেই, বাস একটা ধারণা নিয়ে রাখা, যেটা একটু বুঝে রাখা, মুখস্থ করার দরকার নেই, জাস্ট ধারণা নিয়ে রাখলে আমার মনে হয় তার কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যাবে, তার ফুল সিলেবাসটা কাভার একটু হলেও হয়েছে, আর পরের বার সেটা অ্যাডমিশন প্রিপারেশন নিবে
সে অনেক ভালো মতো দেখা যাবে যে একটা অনেক ভালো মোটিভ নিয়ে আমি ধরো জিম নিয়ে তার প্রিপারেশন শুরু করতে পারি। বাট আমি বলবো ম্যাক্সিমাম ফোকাস শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে তুমি যখন অনেক টিচার বলতো যখন জাহাজ হয়ে যাবে তারপরে তুমি ফোকাস করবা ফুল সিলেবাসে জাস্ট ধারণা। আচ্ছা ঠিক আছে, রাকিব আমাদের যেহেতু একটু যান্ত্রিক ছুটি দেখা দিয়েছে, আমরা কিছুক্ষণের জন্য অলমোস্ট 1 মিনিটের জন্য একটু বিরতি নিচ্ছি, এটা ঠিক করে আমরা আবার কিছুক্ষণ অবশ্যই আসছি। ঠিক আছে দর্শক, একটু আমরা বিরতি নিচ্ছি, আমাদের স্লাইডটা আবার নিয়ে এসে আমরা আপনাদের সাথে আবার জয়েন করছি। কিছুক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুধু দর্শক, আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত, আমাদের একটু মাঝখানে একটু হিন্ড্রান্সের জন্য আমরা আবার আসছি। আমরা যে টপিকটাতে আসলে ছিলাম, যেটা অলরেডি রাগিব বলে দিয়েছে। সো সারা দেশে মেডিকোর 19টি ব্রাঞ্চ এবং 10টি এক্সাম সেন্টার আছে, সেটা অলরেডি আমাদেরকে রাগিব বলে দিয়েছে। তো আমরা বলছিলাম যে আপনাদেরকে স্ক্রিনে আমরা ডিটেলসটা দেখিয়ে দিব। সো রাগিব, তুমি যে বলছিলে যে 10টি এক্সাম সেন্টার এবং ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে, সেটা তুমি যদি ওদেরকে একটু ক্লিয়ারলি বলে দিতাম। তারপর এখানে আমি দেখতেই পাচ্ছি যে সবগুলো আমাদের 19টা ব্রাঞ্চ প্লাস 10টা এক্সাম সেন্টার নামগুলো উল্লেখ করা রয়েছে। অনেকে হয়তো পড়তে একটু অসুবিধা হতে পারে, তাই আমি একটু রিড আউট করবো যে ঢাকার মধ্যে আমাদের কোন কোন জায়গাগুলোতে ব্রাঞ্চ রয়েছে। তো ব্রাঞ্চ মূলত আমাদের এখানে ক্লাস সবকিছুই হবে, আর এক্সাম সেন্টার মধ্যে যেখানে শুধু এটা টোটালি ইনস্টল হয়েছে শুধুমাত্র এক্সাম নেওয়ার জন্য। এটা আমি একটু ক্লিয়ার করে ফেলি। সো তুমি যদি অফলাইন ক্লাস করতে চাও সেটা কিন্তু তুমি এক্সাম সেন্টারে করতে পারবে না, এটা যদি তোমাকে নিকটস্থ ব্রাঞ্চে যেতে হবে। তো আমি দেখিনি ঢাকার মাঝখানে কোন কোন ব্রাঞ্চ রয়েছে। ঢাকার মধ্যে প্রথম ব্রাঞ্চ ফার্মগেট ব্রাঞ্চ, তারপর হচ্ছে শান্তিনগর শাখা, উত্তরা শাখা, মিরপুর শাখা এবং যাত্রাবাড়ি শাখা। তো এই কয়েকটা আমাদের ব্রাঞ্চ রয়েছে। এবং ঢাকার বাইরে যদি আমি দেখি, ঢাকার বাইরে আমাদের ব্রাঞ্চ রয়েছে বাকিগুলো, যেমন ময়মনসিংহে রয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, রংপুর, খুলনা, সিলেট, বগুড়া, দিনাজপুর, বরিশাল, ফরিদপুর, টাঙ্গাইল, পাবনা এবং সিরাজগঞ্জ। তো এই সবগুলো ব্রাঞ্চে একদম মূল শহরের মধ্যে, মানে সদরে। তো এখানে তুমি যাদের বাসা এই শহরগুলোতে, তোমরা খুব সহজেই চাইলে সেই সকল ব্রাঞ্চে গিয়ে তোমাদের এক্সামগুলো এবং চাইলে পরবর্তীতে আমাদের মেডিকেল অ্যাডমিশন যে প্রোগ্রাম রয়েছে সেখানে ক্লাসগুলো করে ফেলতে পারবে। এবং এই ব্রাঞ্চগুলোর পাশাপাশি আমাদের 10টা অফলাইন সেন্টার রয়েছে। এই অফলাইন সেন্টারগুলো যদি ঢাকার মধ্যে ধরি, ঢাকার মধ্যে রয়েছে 2টি, একটা হলো মোহাম্মদপুর এবং সাভার, এবং ঢাকার পাশে রয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হালিশহর বা চিটাগাং, ফেনী, যশোর, কুষ্টিয়া এবং গাজীপুর। তো এই কয়েকটা জায়গাতে আমাদের এক্সাম সেন্টার, তার মানে স্টুডেন্টরা চাইলেই এই এক্সাম সেন্টারগুলোতে গিয়ে তাদের পরীক্ষাগুলো সম্পন্ন করে আসতে পারবে। তো এই মূলত আমাদের টোটাল মানে মানে ম্যাপ, যেটা আমাদের পুরো বাংলাদেশে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের উপস্থিতি রয়েছে। তো আমি যেটা বলেই ফেললাম, 19টি ব্রাঞ্চ এবং 10টা অফলাইন এক্সাম সেন্টার। এই সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা তোমাদের নিকটস্থ যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে অবশ্যই খোঁজ নিতে পারো। আমার মনে হয় তোমরা একটা অনেক ভালো সম্যক ধারণা লাভ করতে পারবে। হ্যাঁ, এবং আমাদের কিন্তু স্ক্রিনের পাশে কিন্তু ব্রাঞ্চের ফোন নাম্বারসগুলো দেওয়া আছে। সো যদি কেউ এখান থেকে আসলে ফোন নাম্বারসে কন্ট্যাক্ট করতে চায়, আমাদের সবাই, আমাদের যারা মেডিকোর সম্মানিত স্টাফরা আছে তারা কিন্তু খুবই হেল্পফুল। সো যে কোনো সময় ইউ ক্যান কল অ্যান্ড দে আর জাস্ট ওয়ান কল অ্যাওয়ে। আচ্ছা ঠিক আছে, সো এগুলো নিয়ে আমরা বললাম। সো এখন একটু ওই যে এই ব্যাপারটা তুমি যদিও অলরেডি আমাদেরকে বলে দিয়েছো। সো অধ্যায় ভিত্তিক এক্সাম 29টা। সো অধ্যায় ভিত্তিক এক্সাম বলতে প্রত্যেক সাবজেক্টে তুমি যদিও অলরেডি একবার বলে দিয়েছো, তাও তুমি আরেকবার একটু ছোট করে বলো যে আসলে প্রত্যেকটা এক্সাম, মানে প্রত্যেকটা সাবজেক্টে আসলে অধ্যায় ভিত্তিক কয়টা করে এক্সাম হচ্ছে। ওকে আপু, তাহলে আমরা দেখে নিই যে আমাদের অধ্যায়ভিত্তিক এক্সাম আসলে কি বোঝাচ্ছে। প্রত্যেকটা পেপারের জন্য আমি যদি ধরে নিই বাংলা 2টা পেপার রয়েছে, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার। তো বাংলা ফার্স্ট পেপারের জন্য তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা 2টি, এবং বাংলা সেকেন্ড পেপারের জন্য তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা 2টি। সেমভাবে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সব কিছুর জন্য এবং ইংলিশের জন্য। তো এই টোটাল 5টা যে আমাদের সাবজেক্ট রয়েছে, প্রত্যেক পেপারের জন্য 2টা করে এক্সাম পেলে তুমি এই 5টা সাবজেক্টের জন্য এক্সাম পাচ্ছ টোটাল 4 × 5 20টি। এবং পরে যে 9টি এক্সাম, এর মাঝখানে 6টা এক্সাম রয়েছে তোমাদের হায়ার ম্যাথের জন্য বা উচ্চতর গণিতের জন্য তোমাদের রয়েছে 6টা এক্সাম, এবং আইসিটি যে রয়েছে সেই আইসিটির জন্য রয়েছে 3টা এক্সাম। তো অধ্যায়ভিত্তিক এক্সাম তোমার 5টা সাবজেক্টের জন্য পাচ্ছ তুমি 20টা, প্রত্যেক সাবজেক্টের জন্য 4টা করে। এবং পরবর্তীতে তুমি যে হায়ার ম্যাথ এবং আইসিটি পরীক্ষা দিবা, সেই হায়ার ম্যাথের জন্য তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম পাচ্ছ 6টি, এবং
আইসিটির জন্য অর্থভিত্তিক এক্সাম পাচ্ছ 3টি, তো 6 3 9 এবং আগের যে 20টা 29টি। এবং আমি আবারও বলছি এই প্রত্যেকটা এক্সাম হবে আমাদের এইচএসসি কনফিগারেশন অনুযায়ী, এবং প্রত্যেকটা এক্সামে আমাদের এইচএসসির মান বন্টনটাকে খেয়াল রাখা হবে, এবং এইচএসসি যে কোশ্চেন প্যাটার্ন হয় সেই কোশ্চেন প্যাটার্নটাকেই ফলো করা হবে। তার মানে তুমি জাস্ট একটা এইচএসসি পরীক্ষা দিবা কাইন্ড অফ, মানে মডেল টেস্ট যেটাকে আমরা এই জন্য বলছি। তো এখানে এই ক্ষেত্রে আমি আবার বললাম যে এইচএসসি কনফিগারেশন এবং এইচএসসি টাইম টেবিলটাও আমাদের এখানে মেনটেন করা হবে, যে টাইম ম্যানেজমেন্ট যেটা হয় 2.5 ঘন্টা থাকবে তোমার সিকিউরের জন্য এবং 30 মিনিট থাকবে হলো এমসিকিউর জন্য। তো আপু আমি মানে কভার করে ফেলেছি সেই সিলেবাস এবং অর্থনৈতিক এক্সামগুলো। হ্যাঁ, ওটাও সবগুলো বলা হয়েছে। সো অনুরূপ ফাইনাল মডেল টেস্টও 13টা, এটা তুমি অলরেডি কভার করে ফেলেছো একবার, অলরেডি বলেছো। সো আমরা এখন চলে যাচ্ছি যে এক্সাম তো দিলাম ভাইয়া, এখন অনেকের কোয়েশ্চেন থাকবে। সো ভাইয়া এখন আমাদের এক্সামে তো অনেক প্রবলেম থাকতে পারে, অনেকে মানে অনেক ক্ষেত্রে বা একটা পরীক্ষা দিল ওটাতে এক ধরনের কোয়েশ্চেন আসলো বা অন্য ধরনেরও আসতে পারে। সো এটার জন্য আসলে আমাদের একটু ক্লাসের দরকার হয় বা সলভ ক্লাসের দরকার হয়। সো মেডিকোর মডেল টেস্ট যে কার্যক্রমটা আছে সেখানে সলভ ক্লাসের ব্যাপারটা আসলে কীরকম, বা আসলে সলভ ক্লাসকে আদৌ থাকবে বা সলভ ক্লাসগুলো আসলে কিভাবে কন্ডাক্টেড হবে? অবশ্যই আপু, যেহেতু আমরা এক্সাম দিচ্ছি, এক্সামে আমাদের কি কি ভুল হচ্ছে বা এক্সামের অ্যান্সারগুলো কতটা ভালোভাবে লেখা যায় এই ব্যাপারে অবশ্যই আমাদের সলভ ক্লাস থাকবে। তো আমি চলে আসি আবার সেই অধ্যায়ভিত্তিক এক্সাম থেকে। আমরা আগেই জানি যে প্রত্যেকটা পেপারের জন্য আমাদের অধ্যায়ভিত্তিক এক্সাম থাকছে 2টি। সো একটা পেপারে যখন 2টা অধ্যায়ভিত্তিক এক্সাম নেওয়া হয়ে যাবে তখনই আপু সেই পেপারটার উপর একটা করে আমাদের পরীক্ষা নেওয়া, আমাদের একটা সলিউশন ক্লাস থাকবে। তার মানে দেখো আমাদের প্রত্যেকটা পেপার, যার পেপার রয়েছে কয়টা, 6 দুগুণী 12টা, বা 6টা সাবজেক্টের জন্য 2টা করে পেপার, 6 দুগুণী 12টা, এবং সাথে একটা থাকছে আইসিটির জন্য, তো 13টা। তার মানে প্রত্যেকটা পেপারের যখন অধ্যায়ভিত্তিক এক্সামগুলো হয়ে যাবে আমাদের ক্লাস কিন্তু চলবে, বাট যখনই এক্সামগুলো চলবে এর মাঝখানে যখনই একটা পেপার সম্পন্ন হবে সেই পেপারটার উপর একটা করে আমাদের সলিউশন ক্লাস নেওয়া হবে। তাহলে টোটাল আপু আমাদের সলিউশন ক্লাস অধ্যায়ভিত্তিক এক্সামের উপর থাকছে 13টা। এবং পরবর্তীতে আপু আমি একটু মেনশন করলাম যে আমাদের এইচএসসির মতো করে আবার আমাদের ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে। এখানে টোটাল পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের কতগুলো, এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে 13টি প্রত্যেকটা পেপারের জন্য, তারপরে 6 দুগুণে 12টা এক্সাম এবং সাথে আইসিটির একটা এক্সাম। তো এই যে সলিউশন ক্লাসটা আমাদের পরবর্তীতে নেওয়া হবে এটা হবে সাবজেক্ট ভিত্তিক আপু। তো যখনই আপু আমাদের বাংলার 2টা পেপারেরই ফাইনাল মডেল টেস্ট নেওয়া হয়ে যাবে তখন বাংলার উপর একটা সাবজেক্ট ভিত্তিক ফাইনাল সলিউশন ক্লাস নেওয়া হবে। সেই ক্ষেত্রে আপু আমাদের ক্লাস হচ্ছে 7টি, 6টি সাবজেক্ট এবং আইসিটি 7টি, এই 7টির উপর সাবজেক্ট ভিত্তিক একটা করে ফাইনাল সলিউশন ক্লাস নেওয়া হবে। ফাইনাল মডেল টেস্টে আমরা কি কি ভুল করেছি বা কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, একটা পরীক্ষার মধ্যে তো সব কোশ্চেন আপনি ইনক্লুড করা যায় না, সেই ক্ষেত্রে আর বাকি কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হতে পারে বা এইচএসসির জন্য কোন জায়গাগুলো অনেক ইম্পর্টেন্ট বা কিছু কঠিন জায়গা থেকে এগুলো বুঝিয়ে দেওয়া হবে এই সকল সলিউশন ক্লাসে আপু। তো টোটাল সলিউশন ক্লাস আমাদের অধ্যায়ভিত্তিক এক্সামের উপর থাকছে 13টি এবং ফাইনাল মডেল টেস্টের উপর ফাইনাল সলিউশন ক্লাস থাকছে আরো 7টি। তো আমাদের টোটাল আপু আমাদের সলভ ক্লাস দাঁড়াচ্ছে 20টি। আচ্ছা, তাহলে অনলাইন ক্লাসগুলো মানে এই সলভ ক্লাসগুলো তো অনলাইনেই হবে তাই তো? একদমই, স্টুডেন্টরা চাইলেই বাসায় বসেই লাইভে এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন থাকে যে যদি ওই সময় লাইভ ক্লাসে জয়েন করতে না পারে তাহলে কি পরে রেকর্ডেড ক্লাস দেখার কি তাদের কোনো সুযোগ রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে সবাইকে আমাদের মনে হয় লগ ইন করে দেওয়া হবে। সো কেউ যদি চাইলে মিস করে ফেলতে পারে, আমাদের অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক সময় দিতে পারি না অথবা আমাদের নেটওয়ার্ক জনিত কিছু ঝামেলা থাকে, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট চাইলেই অবশ্যই সে সার্ভারে লগ ইন করে এই রেকর্ডেড ক্লাসগুলো সে দেখে নিতে পারে। এক্স্যাক্টলি, মানে আসলে যেহেতু পরীক্ষায় এক একজনের রুটিনটা এক এক রকম থাকে, সো আসলে সব সময় কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করা সবার ক্ষেত্রে পসিবল হয় না। সো এটার জন্য আসলে তোমাদের কোনোই টেনশন নাই, মেডিকো হ্যাজ গট ইউর ব্যাক। অ্যান্ড হচ্ছে তোমরা পরবর্তীতে সামহাও যদি মিস হয়েও যায় পরবর্তীতে কিন্তু তোমরা সুন্দর করে রেকর্ডেড ক্লাসগুলো মেডিকোর সার্ভার থেকে পেয়ে যাবা। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে চলে যাই, আমাদের মোটামুটি শেষের দিকে আমরা চলে আসছি। সো এখন হচ্ছে আমরা এদিকে চলে যাই যে আমাদের মোটামুটি আমরা আপনাদের কার্যক্রম নিয়ে সব কিছুই বলে দেওয়া শেষ, এবং হচ্ছে আমরা আশা করি আমরা আপনাদেরকে পুরোটা বুঝাতে পেরেছি। কিন্তু এখন লাস্টে একটা প্রশ্ন চলে আসে যে যারা আসলে মেডিকোতে মূল কোর্সে ভর্তি আছে, অলরেডি আমি দেখছিলাম একজন কমেন্টসে এরকম একটা কমেন্ট দেখতে পাচ্ছি, সো তাদের জন্য আসলে কোর্স ফির ব্যাপারটা কিরকম যারা অলরেডি মেডিকোর মূল কোর্সটাতে ভর্তি আছে? আপু অনেক আমি নিজে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যে আসলে তারা কি করবে যারা অলরেডি ভর্তি। আমি যারা বলবো যারা আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামটাতে অলরেডি এনরোল করে ফেলছো, মানে আমাদের যে মেইন প্রোগ্রামটা যেটা হবে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা, সেই প্রোগ্রামে যারা এনরোল করে ফেলেছো তাদের জন্য এই যে মডেল টেস্ট এইচএসসি মডেল টেস্ট 2025 এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো তোমরা কোনো রকম পেমেন্ট ছাড়াই এই কোর্সে তোমরা পার্টিসিপেট করতে পারো, এক্সাম দিতে পারো এবং সব ধরনের সলিউশন ক্লাসে তোমরা পার্টিসিপেট করতে পারবা। তো যারা অলরেডি এনরোল করে ফেলেছো আমাদের মেইন অ্যাডমিশন প্রোগ্রামে তাদের জন্য এই ক্লাসগুলো একদম অ্যাবসলিউটলি ফ্রি।
ওকে, সো এই ছিল আমাদের আজকের এইচএসসি মডেলস 2025-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা, এবং হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার রাগিব নূর যে খুবই সুন্দর করে একদম A to Z থেকে কতগুলো এক্সাম হবে, কিভাবে এক্সাম হবে, কোথায় এক্সাম হবে, এবং হচ্ছে এক্সামের প্যাটার্ন কি, সলভ ক্লাসগুলো কিভাবে হবে, সেই জিনিসগুলো আসলে কিন্তু খুবই সুন্দর করে রাগিব আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। সো আমার মনে হয় যে আমরা তোমাদের যারা দর্শক আছো বা তোমরা আসলে যারা এক্সাম নিয়ে আছো, আমার মনে হয় যে রাগিব খুবই সুন্দর করে তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছে। এবং হচ্ছে যদি এরপরও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, অবভিয়াসলি আমাদের হচ্ছে নাম্বারসগুলো দেওয়া আছে অলরেডি, আমরা একটু আগে দেখেছি প্রত্যেকটা ব্রাঞ্চের নাম্বারস আছে, বা তোমরা মেডিকোর পেজে যোগাযোগ করতে পারো যে যদি তোমাদের কোনো ব্যাপার থাকে বা কিছু জানার থাকে। এবং আরেকটা কমেন্টস দেখতে পাচ্ছি যে কবে থেকে শুরু হবে এই যে আমাদের এইচএসসি মডেল টেস্ট 2025-এর প্রত্যেকটি এক্সামের রুটিন এবং সলভ ক্লাসের রুটিন খুব শীঘ্রই মেডিকোর পেজে দিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত একটু মেডিকোর পেজে আমাদের চোখ রাখতে হবে। এই বলে আসলে আমরা রাগিব, আমার মনে হয় যে আমরা মোটামুটি কভার করে ফেলেছি, এবং আমরা তোমাদের এবং যারা হচ্ছে আসলে সামনে পরীক্ষার্থী আসো তাদেরকে আমাদের দুজনের পক্ষ থেকে এবং মেডিকোর পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এবং হচ্ছে সময় কিন্তু খুব বেশি বাকি নাই আপু ভাইয়া, সো এখন আসলে আলসেমি করার সুযোগটা একদমই নাই। আমাদেরকে পরীক্ষার জন্য আসলে প্রিপারেশন নিতে হবে। কিছুদিন পরে কিন্তু আমাদের মডেল টেস্টটা শুরু হয়ে যাচ্ছে। সো এই মডেল টেস্টের জন্য আমরা হচ্ছে আমাদের প্রিপারেশনটা নিয়ে ফেলি এবং একটু মেডিকোর পেজে চোখ রাখবো পরবর্তী নোটিসের জন্য, যে তোমাদের এক্সাম স্কেডিউলটা কবে হবে এবং তোমাদের সলভ ক্লাসগুলো কবে হবে, সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত রাগিব, তোমাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ওকে, সো এই বলে আমরা শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।